কার নির্দেশে নূরের ওপর হামলা, এটা কিন্তু এখন বাংলাদেশে একটা বহুল চর্চিত বিষয় এবং এটা তো খুবই দুঃখজনক যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে গিয়ে এই যে নুরুর দল এরাই কিন্তু গেছিল ওই জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিয়ে এবং একই সঙ্গে তারা দাবি করছিল যে জাতীয় পার্টিকে ব্যান করে দিতে হবে। তো এরাই কিন্তু গেছিল। তো যার পরে এখানে জাতীয় পার্টির লোকজন তো এদের গায়ে কেউ হাত দেয় নাই, তো এদেরকে পিটিয়েছে কে? সেনাবাহিনী, তাই না? যেটা আমরা ভিডিওতে দেখলাম। এবং যদি এটা খুবই দুঃখজনক যে তাকে খুবই নির্মমভাবে প্রহার করে হয়তো হাড্ডি গুড্ডি বেশ কিছু জায়গায় ভেঙে টেঙে দিয়েছে, শুনছি মস্তিষ্কে নাকি রক্তক্ষরণ হয়েছে। আইসিইউতে আছে। আইসিইউ মানে কি? যেখানে একেবারে নিবিড় পরিচর্যা, খুব ক্রিটিক্যাল না হলে আইসিইউতে তো কেউ ভর্তি হয় না। এখানে অতিরঞ্জিতের কিছু নেই। আসলে তাকে যেভাবে পিটিএসে দেখলাম তাতে সে আসলে খুব সিরিয়াসলি আহত হবে, এটাই। এবং এটা জীবন মৃত্যুরও একটা ব্যাপার। এটা এই জিনিসটা আসলে সমর্থন করা যায় না। মানে এইভাবে পিটাবে কেন? 2-4 ঘাটা দিয়ে তারপর ওখান থেকে সরাতো, মানে সিরিয়াসলি হয়তো ইনজুর্ড না হতে পারত। এখন প্রশ্ন হচ্ছে কার নির্দেশে এই যে সেনাবাহিনী হঠাৎ করে নূরের ওপরে চড়াও হলো, এবং একই সঙ্গে এটাও কিন্তু সঙ্গত প্রশ্ন যে তার উপরে যে বা তাদের উপরে যে হামলা হলো এটা ন্যায়সঙ্গত কিনা, আইন সঙ্গত কিনা। এবং খুবই ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে ইন দি মিন টাইম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে না, জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট জেনারেল, অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নাকি ওই যে স্থানীয় যে মানে ওই জাতীয় পার্টির অফিসের আশেপাশে যে পুলিশ আছে, তো ওই পুলিশের যে কর্মকর্তা তাকে নির্দেশ দিচ্ছে যে নূর গেছে ওখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার জন্য, তো তাদেরকে যেন পিটানো হয় এবং যদি তারা উল্টাপাল্টা কিছু করে তো হাড্ডি গুড্ডি যেন গুঁড়া করে দেওয়া হয়। এই ধরনের একটা অডিও কল কিন্তু আমরা দেখলাম যে ফাঁস হয়েছে। এখন ওইটা অরিজিনালি তার অডিও কল কিনা কে জানে, কিন্তু যদি হয়ও, যদি আমি যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে ধরি যে ওটা জাহাঙ্গীর আলমের একেবারে অরিজিনাল অডিও কল, তাহলে তার এই নির্দেশটা কি আইনগত ছিল, ন্যায্যত ছিল, নাকি এটা অবৈধ ছিল? প্রথমত দেখেন, আমি আগেই বলেছি যে এই নূর এবং তার বাহিনী, তার অত লোকজন না, মোটামুটি বেশ কিছু লোকজন। এবং এরা কারা? এদের সাথে ছিল নিশ্চিতভাবেই জামাত ইসলামের বা ওই শিবিরের পোলাভাইন, বিএনপির পোলাভাইন। এরাই দল বেঁধে কিন্তু ওই যে গেছিল জাতীয় পার্টির ওখানে। জাতীয় পার্টির লোকজন কিন্তু এদের এখানে আসেনি। এবং জাতীয় পার্টির বর্তমানে যে অবস্থা, তাতে করে বর্তমানে সরকারের সমর্থক কোনো গোষ্ঠীর উপরে তারা কোনো হামলা করবে বা উস্কানি দিবে, এটা তো প্রশ্নই ওঠে না, তাই না? তো এরা দলবল নিয়ে ওখানে গিয়েছিল, উদ্দেশ্য কিন্তু পরিষ্কার যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করবে, আগুন জ্বালাবে, এবং সম্ভবত আরও একটা অন্যতম উদ্দেশ্য থাকতে পারে যে ওই জায়গাটা মানে ওই জাতীয় পার্টির অফিসের দখল করবে। কারণ এটা তো সবাই জানে জাতীয় পার্টি শক্তিশালী হলো উত্তরবঙ্গে, নট ঢাকা শহরে। তো যাই হোক, তাহলে এরা যদি অন্যের বাড়িঘর দখল করতে যায় আর কি, মানে অফিস, এবং একই সঙ্গে কথা নেই বার্তা নেই এদের রাজনীতিকে নিষিদ্ধ করে দিতে হবে, এই ধরনের দাবি দেওয়া করে, অথচ আবার এরাই গণতন্ত্রের কথা বলে, এরাই বৈষম্য বিরোধিতার কথা বলে, তাই না? এরাই আবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, তাই না? তো পৃথিবীতে ফ্যাসিস্ট কাকে বলে? যারা নাকি অন্যের কণ্ঠকে রুদ্ধ করে দেয় এবং অন্যরা কথা বললে তার মানে গলা কেটে দেয়, এটাই। তো এরা তো সেই কাজই করতে চাইছিল, সেই কাজ করতে চাইছিল না। শেখ হাসিনার আমলে অবশ্যই অনেক অত্যাচার নির্যাতন আমরা দেখছি করছে, কিন্তু কখনো আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের লোকজন কোনো অফিসে গিয়ে ভাঙচুর করে সেটা দখল করছে এবং সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছে? আমরা কিন্তু সেটা দেখিনি, কখনোই দেখিনি। অথচ শেখ হাসিনাকে বলে ফ্যাসিস্ট, আর এরা দিব্যি প্রকাশ্যে এই কাজগুলো করছে। এটা ফ্যাসিজম না, এটা তো আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় ফ্যাসিস্ট হিসেবে কার নাম? মুসোলিনি, রাইট? ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে ইতালির যে প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনি, তাকেই তো সেখান থেকে ফ্যাসিস্টের শব্দটার উদ্ভব। তো
তা সেও আমার তো মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড করে নাই তার দেশে, যেটা এখনই বাংলাদেশে হচ্ছে। দ্বিতীয় নম্বর ফ্যাসিস্ট হিসাবে কাকে বলা হয়? অ্যাডলফ হিটলার, জার্মানির ফুয়েরার চ্যান্সেলর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন, যে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি করছিল। তো সে এইরকম কর্মকাণ্ড করছে বলে তো আমার কাছে মনে হয় না। দেখেন, যারা নাকি নিজেরা প্রচণ্ড রকমভাবে ফ্যাসিস্ট আচরণ করছে তারাই আবার দোষ দিচ্ছে শেখ হাসিনাকে। এখন তো লোকজন বলা বলি শুরু করছে, না আমরা শেখ হাসিনার আমলে তো এইরকম দেখি নেই। তবে হ্যাঁ, একবারে লাস্টের দিকে এসে জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল। কেন? কারণ শেখ হাসিনা খুব পরিষ্কার বুঝে গেছিল যে তথাকথিত যে আন্দোলন হচ্ছিল সেটার পিছনে জামাত ইসলাম খুব দৃঢ়ভাবে আছে, এবং শুধু আছেই না, তারা খুব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে এই আন্দোলন সফল করতে চাচ্ছিল। তার অন্যতম উদাহরণ ওই যে মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া, তাই না, বিভিন্ন সরকারি অফিস জ্বালিয়ে দেওয়া। তো কোনো দল যদি আন্দোলনের নামে এরকম জনগণের সম্পদ, সরকারি সম্পদ জ্বালিয়ে দেয়, তো তাদেরকে তো নিষেধ করতেই পারে। তাহলে প্রথম পয়েন্টে কী দাঁড়ালো? এখানে এই যে নূর এবং তার বাহিনী গেছিল ওখানে আক্রমণ করে দখল নিতে। তো এই ক্ষেত্রে রাষ্ট্রের কি করা উচিত? রাষ্ট্রের রাষ্ট্রই তো মানুষের যে কোনো অফিসের বা কারো রাজনৈতিক দলের অফিসের নিরাপত্তা তো রাষ্ট্র দিবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্র কি বলতে পারে যে হ্যাঁ নূর যা করবে করুক, অসুবিধা নাই? এখানে জাহাঙ্গীর আলম যে স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবেই নির্দেশ দিয়েছে যে ওদেরকে নিবৃত্ত করতে হবে, যদি না মানে তাহলে পিটানি দিতে হবে। অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে যদি চিন্তা করা যায় তাহলে এটা কিভাবে অন্যায় হয় আমি ঠিক জানি না। এখন জটিল প্রশ্ন হচ্ছে, যাও ঘটনা তো ঘটেই গেছে, তাই না, যদিও সেটা দুঃখজনক। এবং আমি জানি না যে এই ঘটনা দেখার পর এখনও যারা বিভিন্ন দলকে নিষিদ্ধ করতে চায়, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে ভাঙচুর করে, গণপিটুনি দিয়ে হত্যা করে, লুটতরাজ করে, আমি জানি না এই ঘটনা থেকে, অর্থাৎ সেনাবাহিনী যে অ্যাকশনে গেল, এ থেকে তারা কি কোনো শিক্ষা নিবে কিনা, তারা নিবৃত্ত হবে কিনা, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাট একটা জিনিস খুব ইন্টারেস্টিং ব্যাপার, গত 1 বছর ধরে আমরা দেখেছি সেনাবাহিনী এই ধরনের যারা মপ করছে, কোনো জায়গায় দখল করতে গেছে, ভাঙচুর করতে গেছে, উল্টে যারা ভাঙচুর করতে গেছে তাদেরকে আরও দেখেছি যে সেনাবাহিনী আরও নিরাপত্তা দিয়েছে, পাহারা দিয়েছে, তাই না? আর যাদের বাড়ি টাড়ি ভাঙচুর করতে গেছে, কেউ যদি প্রতিরোধ করতে আসছে তাদেরকেই আসলে ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে। এটাই আমরা দেখছি। পৃথিবীর কোনো দেশে এরকম দেখছেন নাকি যে ভিকটিমকে আসামি বানিয়ে হাজতে ঢুকায়? 2 দিন আগেও তো মুক্তিযুদ্ধের ওই যে নামে 71-এর যে চেতনা, তারা একটা মিটিং করতেছিল, বাইরে থেকে পোলাপান গিয়ে তারা আবার বলছে তারা বিএনপির লোক, তো তাদের উপরে হামলে পড়লো, তাদের দাদার বয়সে লোকজন তাদের উপরে অপমান করলো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করলো। পরবর্তীতে আমরা কি দেখলাম? পুলিশ সেই বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা যারা নাকি বাংলাদেশ স্বাধীন করছে, সেই লতিফ সিদ্দিকী সহ তাদেরকে সন্ত্রাসের আইনে ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে। আর যারা বীর দর্পে ওখানে অপমান অপদস্থ করছে তাদেরকে কিন্তু কিছুই বলেনি। এবং এর জাস্ট পরে 1 দিন বা 2 দিন পরেই কিন্তু এই যে নূরের ওপরে এই সেনাবাহিনীর এই হামলা। চূড়ান্ত প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই সেনাবাহিনীর কি হলো যে তারা এই কাজটা করলো? এটা কি কারো নির্দেশে করছে? আমার মনে হয় যে বিষয়টা তা না। এটা নিয়ে অনেকে অনেক কথাই বলছে, বাট এখন ওই হঠাৎ করে জিওপলিটিক্স চেঞ্জ হয়ে গেছে না। আমরা তো জানি যে আমাদের দেশে যে আন্দোলন হয়েছিল এটা আমেরিকার মেটিকুলাসলি প্ল্যানে এটা হয়েছিল। আমেরিকা তার ইউএসএইডের মাধ্যমে $29 মিলিয়ন দিয়েছিল, সেটাও তো আমরা ওই যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে শুনছি, তাই না? অতএব এরপরে যখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলো, খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমেরিকার একেবারে খুব প্রিয় বান্দা এটা তো সবাই জানে, এবং উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে যারা নাকি সরাসরি আমেরিকার নাগরিক, তাই না? অনেকটা বলা যায় যে বিদেশিরাই এখন বাংলাদেশ চালাচ্ছে। তো এটা তো অবশ্যই আমরা জানি যে আমেরিকায় বাংলাদেশ কিন্তু অনেক পণ্য রপ্তানি করে ঠিকই আছে, কিন্তু বাংলাদেশে বেসিক্যালি সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু আমেরিকান না, এবং বস্তুত আদৌ তাদের কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা কে জানে। তারা কিছু পণ্য কেনে, এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে চায়না, জাপান, ভারত, রাশিয়া। এরা
চায়না কত বড় বড় প্রজেক্টে টাকা দিয়েছে, রাশিয়া ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, ভারতও এরকম রেল পথ রাস্তা টাস্তা এরকম অনেক কিছুতে করছে, জাপানও করছে। তো এখন চায়না, রাশিয়া বা ভারত যারা নাকি বাংলাদেশে বিনিয়োগ করছে, তো বিনিয়োগটা মাঠে মারা যাবে এটা তো কিছু চায় না। তো বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, তাতে অর্থনৈতিক যে অবস্থা, তাতে তো আস্তে আস্তে এমন দিকে যাচ্ছিল যে যারা নাকি এখানে বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার, তারা তাদের রিটার্ন ফেরত পাওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়ছিল। এবং একই সঙ্গে ভারত এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক, তার ফলে ভারতের সাথে এই রাশিয়া এবং চায়নার যে একটা নতুন মেরুকরণ, এবং যেটা খুবই স্ট্রং হয়ে গেছে একেবারে রাতারাতি, এই মতো অবস্থায় এরা এবং সেই মেরুকরণে কি রাশিয়া, ভারত এবং চায়না এরা সব এক জায়গায় হচ্ছে এবং ভারতের আমেরিকার বিরুদ্ধে তারা একটা অক্ষ তৈরি করছে, তাই না? আবার এই তিনটা দেশই বাংলাদেশে সবচাইতে বেশি বিনিয়োগ করছে। তাহলে এরা তো এদের বিনিয়োগের ব্যাপারে চিন্তিত থাকবেই। বাংলাদেশ যদি একটা ফেইল্ড স্টেটে পরিণত হয় পাকিস্তানের মতো, তাহলে তো এরা চিন্তিত হবে না যে এদের টাকা ফেরত পাবে কী করে, লাভ ফেরত পাবে কী করে? ফলাফল কথা নেই, বার্তা নেই। এই আমাদের সেনাবাহিনী প্রধান কি ওয়াকারুজ্জামান, উনি চায়না চলে গেলেন। এবং আমার মনে হয়, যেটা যদিও বলা হয়েছিল সরকারি সফর, আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় খোদ চায়না থেকে তাকে তলব করা হয়েছিল, এই তাড়াতাড়ি আসো, আমার ধারণা। এবং সেই জন্য উনি গিয়েছিলেন। যার পরে তাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে যে আমেরিকার মদতে তোমাদের দেশে যা হচ্ছে, এতে তোমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এবং বলেছে যে তোমাদের দেশ ধ্বংস হয়ে যায়, এতে আমাদের কিছু যায় হয় না, বাট তোমাদের দেশে আমাদের যে বিপুল পরিমাণে বিনিয়োগ আছে তার কী হবে, এগুলো কীভাবে আমরা ফেরত পাবো, তোমরা যা শুরু করছো। আর এই অঞ্চলে আমেরিকা প্রভাব বিস্তার করতে পারবে না। আমেরিকা একটা ক্ষয়িষ্ণু শক্তি। চায়না থেকে পরিষ্কার করে হয়তো ওয়াকারুজ্জামানকে এইগুলো জিনিসগুলো বলা হয়েছে যে তোমরা আমেরিকার তাহলে ডুগডুগি বাজাচ্ছ, এতে তো তোমার দেশই ধ্বংস হয়ে যাচ্ছে এবং তোমাদের ভবিষ্যৎ খুবই ঝরঝরা। নানাভাবে বুঝিয়ে তাকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে এ পর্যন্ত যা হয়েছে হয়েছে, এখন থেকে এই মব ভায়োলেন্সের নামে যে ধ্বংসযজ্ঞ এগুলো চলবে না। কেন চলবে না? কারণ এগুলো করলে তো অর্থনৈতিকভাবে বাংলাদেশ ধসে পড়বে। আর তখন চায়নার যথেষ্ট চিন্তিত হওয়ার কারণ আছে, তারা যে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা ফেরত পাবে কী করে? তো তাদের টাকার মায়া আছে না। ওয়াকারুজ্জামানকে আমার মনে হয় খুব কঠোর ভাষায় এই জিনিসগুলো বলে দেওয়া হয়েছে এবং এই বলাটা আরও সহজ হয়েছে যেহেতু ভারত চায়না একত্রিত হয়েছে। আবার ওদিকে রাশিয়া তো আছেই, রাশিয়ারও তো বিনিয়োগ আছে, তাই না? তো রাশিয়াও চায়নাকে অনুরোধ করছে যে তুমি ডেকে এই সেনাবাহিনী প্রধানকেই কথা বলো, কারণ তারই সমর্থনে তো বর্তমান সরকার আছে এবং এই সরকারের মদতেই অনেকটা মব ভায়োলেন্স সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। এটা যেন আর কোনো মতে না হয়। এই জন্যেই ওয়াকারুজ্জামান দেশে ফেরার পরপরই এই একেবারে ব্যাড টাইমিং, আসলে এটা নূরের জন্য একটা খুবই ব্যাড লাক। সে আসলে জিওপলিটিক্স না বুঝে, সময় গময় না বুঝে, হক না হক হিরো হওয়ার জন্য দলবল নিয়ে গেছিল, কিন্তু সে বুঝে নাই যে তলে তলে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, জিওপলিটিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাড টাইমিং, এটা তার কপাল খারাপ। তা না হলে আরও 10-5 দিন দেরি করা উচিত ছিল, বোঝা উচিত ছিল যে আসলে কথা নেই বার্তা নেই ওয়াকারুজ্জামান চায়নায় গেল, কী মেসেজ নিয়ে আসলো। আর এদিকে আমেরিকার বাইরে গিয়ে বিশেষ করে যে এই নরেন্দ্র মোদী যেভাবে এই ডোনাল্ড ট্রাম্পের ফোন টোন ধরে নাই, যেভাবে চায়নার সাথে খুব দরমহরম শুরু হয়ে গেছে, তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এতদিন ধরে যে কর্মকাণ্ড চলছিল অর্থাৎ আমেরিকার মদতে, তাই না? তো এইটা যে চালু থাকবে এ ব্যাপারে একটু ধৈর্য ধরা উচিত ছিল, নজর রাখা উচিত ছিল যে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এগুলো কেয়ার করেন। ওই যে বয়স কম, তো এত চিন্তা করছে যে আগে ওই পোলাপান কিছু জড়ো হয়ে ওই যে ইউনূস সাহেবের ওখানে গিয়ে অবরোধ করে ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল, আর ইউনূস সাহেব তো তককে তককে বসেছিল যে এরকম একটা সিনারি তৈরি করবে আর সে এই আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করবে, তাই না? সেটাই তো করছিল, যদিও সেটা সংবিধান বিরোধী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তো আর বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার না, আর একটা রাজনৈতিক দলকে কেউই নিষিদ্ধ করতে পারে না, তাই না? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজটা করছে এবং তার জন্য আসলে কী অপেক্ষা করেছে আমরা ঠিক জানি না, কারণ এই কাজটা তো আসলে কোনোভাবে উচিত না। আওয়ামী লীগের লোকজন অন্য আকাম কুকাম করছে, গুম খুন করে থাকতে পারে,
দুর্নীতি করছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এটা তো মিথ্যে না, এটা তো সবাই স্বীকার করে। মানুষজন তো এই জন্য তাদের উপর ক্ষিপ্ত। কিন্তু তাই বলে ওই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন, এটা তো হয় না। আপনি এগুলা যারা যারা করছে তাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, পাবলিকেরও আপনার প্রতি খুশি হবে। খেয়াল করতে হবে, এখানে সাধারণ যে আওয়ামী লীগ সমর্থক ভাই, তাদের তো কোনো দোষ নেই, তারা তো আকাম কুকাম করে নেই, তারা তো একটা রাজনৈতিক আদর্শের ধারক বাহক, তাই না? তো তাদের দলটাকে যখন আপনি নিষিদ্ধ করবেন তখন হলোটা কি? তো দেশের একটা বিশাল জনগোষ্ঠী আপনার উপরে খেপে যাবে না? খেপে যাবে তো। এই আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী সমর্থকও তো চায় যে তাদেরকে ব্যবহার করে তাদের নেতারা যেভাবে দুর্নীতি করছে, নানা রকম আকাম কুকাম করছে, সন্ত্রাস বদমাইশি করছে, এই আওয়ামী লীগের লোকজনরাই চায় যে এদের এই নেতাগুলোরে ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে এরাও খুশি হয়। কিন্তু দেখা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের হৃদয়ের এই আকুতিটা অনুভব করতে পারে নাই। অনেকটা স্বাধীনতা বিরুদ্ধে যারা ছিল তাদের মদতে এমন সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে যাতে করে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে, মানে বাংলাদেশের অস্তিত্ব খালি বিলীন হয়ে যাচ্ছে তাই না, একই সঙ্গে অর্থনৈতিকভাবে ধসে যাওয়ার একটা প্রক্রিয়া আছে। এখন চায়না, রাশিয়া বা ভারত তারা চিন্তা করছে আমরা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছি, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে ধসে যায় তাহলে তাদের টাকাগুলো কী হবে? বস্তুত তারা তাদের ইন্টারেস্টের কারণে এই ওয়াকারুজ্জামানকে ডেকে নিয়ে বলছে যে যা করছো 1 বছরে এনাফ, এখন থামো, গিয়ে ল অ্যান্ড অর্ডার করো, নিয়ন্ত্রণ করো। তারই ফলাফল এখানে এই যে নুরুর উপরে এই যে অত্যাচার বা নুরুর উপরে আঘাত। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যে এই ঘটনার নিন্দা করবেন, কিভাবে করবেন? এখানে নুরু নিজে দলবল নিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার জন্য গেছিল না, দখল করার জন্য গেছিল না, তাহলে মানে এখানে দোষীকে, যদিও তার উপরে যে টর্চারটা হয়েছে এটা একটু মাত্রা ছাড়া হয়ে গেছে, যেটা দুঃখজনক, আমাদেরও খারাপ লাগছে। কিন্তু কথা হচ্ছে যে সে যে কাজটা করছিল এটাও তো সমর্থনযোগ্য না। বাংলাদেশটা কি এখন এই পৃথিবীর বাইরের কোনো একটা দেশ যেখানে নাকি এখন জঙ্গলি বিধিবিধান, বর্বর অসভ্য বিধিবিধান চালু? এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।